আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু দ্য ফারহানস নোটস চ্যানেল। 2023 সালে তোমাদের শিক্ষা ব্যবস্থায় অনেক বড় বড় পরিবর্তন আনা হয়েছে। তো চলো তাড়াতাড়ি দেখে নেওয়া যাক পরিবর্তনটা কি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে উঠে যাচ্ছে জিপিএ ভিত্তিক ফল, থাকছে না কাঠামোবদ্ধ প্রশ্ন, এখনকার মতো এমসিকিউ থাকবে না, সৃজনশীল নামে চলা বিদ্যমান কাঠামোবদ্ধ প্রশ্ন পদ্ধতি বাদ যাচ্ছে, শিক্ষণকালীন ও সামষ্টিক এই দুই ভাগে মূল্যায়ন, পরীক্ষার ব্যবস্থা থাকলেও এখনকার মতো শুধু কাগজ কলম নির্ভর পরীক্ষা হবে না, জিপিএ বাদ, শিক্ষার্থীর মূল্যায়নের ফল হবে 3 শ্রেণীতে, মূল্যায়নের তথ্য অ্যাপ ভিত্তিক প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করা হবে। আগামী বছর থেকে বাস্তবায়ন হতে যাওয়া নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন হবে 2 ভাগে। 1 ভাগের মূল্যায়ন হবে শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষণকালীন নানা কার্যক্রমের মধ্য দিয়ে, আরেক অংশের মূল্যায়ন হবে সামষ্টিকভাবে। এখানে পরীক্ষার ব্যবস্থা থাকলেও তা এখনকার মতো শুধু কাগজ কলম নির্ভর হবে না, অ্যাসাইনমেন্ট, উপস্থাপন, যোগাযোগ, হাতে কলমের কাজ ইত্যাদি বহুমুখী পদ্ধতি ব্যবহার করে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এখনকার মতো জিপিএ ভিত্তিক ফলাফল প্রকাশ করা হবে না। এটা হচ্ছে তোমরা বলতে পারো যে কোথাকার থেকে নেওয়া তথ্যটা, এটা হচ্ছে তোমাদের প্রথম আলো থেকে নেওয়া তথ্য, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপরে দেখো, মূল্যায়ন ব্যবস্থায় এরকম বড় পরিবর্তন এনে জাতীয় শিক্ষাক্রম রূপরেখার আলোকে শিক্ষার্থীদের মূল্যায়ন নীতিমালা চূড়ান্ত করেছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এটা তোমার চূড়ান্ত করেছে। তারপরে বলা হয়েছে, সম্প্রতি শিক্ষামন্ত্রী দীপু মনির উপস্থিতিতে অনুষ্ঠিত কর্মশালায় নীতিমালাটি চূড়ান্ত করা হয়েছে বলে এনসিটিবির সূত্রগুলো নিশ্চিত করেছে। নতুন শিক্ষাক্রমের আলোকে কিভাবে মূল্যায়ন করা হবে তার বিস্তারিত নির্দেশিকার কথা রয়েছে নীতিমালায়। ধরা যাক শিক্ষার্থীদের একটি গাড়ি বানাতে বলা হলো, তারা যদি সেটি বানাতে পারে তাহলে সেটি হবে প্রারম্ভিক স্তর। গাড়িটি যদি মোটামুটি চলতে পারে তাহলে সেটিকে বলা হবে অন্তর্বর্তী স্তর, আর যেসব শিক্ষার্থী তা ভালোভাবে চালাতে পারে সেটিকে বলা হবে হচ্ছে পারদর্শী। নতুন শিক্ষাক্রমটি যোগ্যতা ভিত্তিক, যেখানে একজন শিক্ষার্থীকে এমন সব যোগ্যতা শেখানো হবে যা সে জীবনযাপনের বাস্তব কাজে প্রয়োগ করতে পারে। এই শিক্ষা পদ্ধতিতে জিপিএর বদলে যোগ্যতা অর্জনে শিক্ষার্থীদের পারদর্শিতাকে 3টি শ্রেণীতে ভাগ করে ফলাফল দেওয়া হবে, আর সৃজনশীল নামে বিদ্যমান কাঠামোবদ্ধ প্রশ্নও করা হবে না। এটা অনেক শিক্ষার্থীর জন্যই স্বস্তিমূলক একটা ব্যাপার, কেননা সৃজনশীল কতটা বিরক্তিকর এটা আমি নিজে ফেস করেছি, আমার কাছে অনেক বিরক্তিকর লাগে। এমনকি এখনকার মতো হুবহু বহু নির্বাচনী প্রশ্নও এমসিকিউ থাকবে না। বিষয়ভেদে যোগ্যতা অর্জনে শিক্ষার্থীরা কতটা সক্ষম তা সমস্যা ভিত্তিক নানা বিষয়বস্তু দিয়ে তাতে তারা কতটা পারদর্শী তার মূল্যায়ন করা হবে বহুমুখী পদ্ধতি প্রয়োগ করে। জানতে চাইলে এনসিটিবির সদস্য শিক্ষাক্রম অধ্যাপক মোহাম্মদ মসিউজ্জামান প্রথম আলোকে বলেন, নীতিমালা অনুযায়ী মূল্যায়নের এই নতুন পদ্ধতিতে প্রয়োজনীয়ভাবে কোনো শিক্ষার্থীকে আরেকজনের সঙ্গে তুলনা করা হবে না। শিক্ষার্থীদের ওপর আরোপ করা হবে না গ্রেড বা স্কোরের বাড়তি চাপ। একজন শিক্ষার্থীকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষাবিদের কেউ কেউ মনে করেন শিক্ষকদের উপযুক্ত না করে নতুন এই পদ্ধতি চালু করা হলে তা বুমেরাং হওয়ার আশঙ্কা আছে, অর্থাৎ এটার ফল ভালো না হয়ে আরও খারাপ হওয়ার আশঙ্কা আছে। বুমেরাং সম্পর্কে আশা করি তোমরা জানো। এনসিটিবির কর্মপরিকল্পনা অনুযায়ী বর্তমানে দেশের মাধ্যমিক স্তরের 62টি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণীতে পরীক্ষামূলকভাবে নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হচ্ছে। এরপর 2023 সালে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম পুরোপুরি বাস্তবায়ন হবে। মূল্যায়নের এই নতুন পদ্ধতিতে অপ্রয়োজনীয়ভাবে কোনো শিক্ষার্থীকে আরেকজনের সাথে তুলনা করা হবে না। শিক্ষার্থীদের ওপর আরোপ করা হবে না স্কোরের বাড়তি চাপ। অধ্যাপক মোহাম্মদ মসিউজ্জামান, 2024 সালে চালু হবে তৃতীয়, চতুর্থ, অষ্টম ও নবম শ্রেণীতে। মানে এই পদ্ধতিটা তৃতীয়, চতুর্থ, অষ্টম এবং নবম শ্রেণীর জন্য চালু হবে 2024 সালে। 2025 সালে চালু হবে পঞ্চম ও দশম শ্রেণীতে। উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণীতে 2026 সালে ও দ্বাদশ শ্রেণীতে 2027 সালে চালুর মধ্য দিয়ে পুরোপুরিভাবে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। মানে এটা কিন্তু 2023 সালে সকল শ্রেণীতে হচ্ছে না, ভাগে ভাগে বিভিন্ন শ্রেণীতে হবে, যেগুলো আমি একটু আগে বললাম। তোমরা চাইলে আবার রিভার্সে শুনে নিতে পারো যে কোন শ্রেণীতে কত কত সালে। তারপরে দেখো, নতুন শিক্ষাক্রমে প্রথাগত পরীক্ষার চেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক মূল্যায়ন অর্থাৎ শিক্ষণকালীন বেশি হবে। তৃতীয় শ্রেণী পর্যন্ত প্রথাগত কোনো পরীক্ষা হবে না। সারা বছর ধরে চলা বিভিন্ন রকমের শিক্ষণ কার্যক্রমের ভিত্তিতে শিক্ষার্থী মূল্যায়ন হবে। চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত 5টি বিষয়ে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান এই 5টি বিষয়ে কিছু অংশের মূল্যায়ন হবে শিক্ষণকালীন, বাকি অংশের মূল্যায়ন হবে সামষ্টিকভাবে। অবশিষ্ট 5টি বিষয়ের পুরোটাই মূল্যায়ন হবে শিক্ষণকালীন। তবে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে গিয়ে সামষ্টিক মূল্যায়ন বেশি হবে, অর্থাৎ 70% হবে সামষ্টিক এবং 30% হবে শিক্ষণকালীন।
সামষ্টিক মূল্যায়ন বছরে 2 বার হবে। বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষায় সৃজনশীল প্রশ্নপত্র ও বহু নির্বাচনী প্রশ্নে পরীক্ষা হয়। সৃজনশীল পদ্ধতিতে একটি প্রশ্নকে 4 ভাগে ভাগ করে উত্তর জানতে চাওয়া হয়। সৃজনশীল নাম দেওয়া হলেও এটা আসলে কাঠামোবদ্ধ বা স্ট্রাকচারাল প্রশ্ন। নতুন পদ্ধতিতে এখনকার মতো কাঠামোবদ্ধ প্রশ্ন থাকবে না, এমনকি এখন যেভাবে MCQ করা হয় সেটাও থাকবে না। বছর জুড়েই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষণকালীন মূল্যায়ন চলতে থাকবে। পাশাপাশি বছরের 6 মাস পর একবার সামষ্টিক মূল্যায়ন করা হবে। এর মাধ্যমে অন্তর্বর্তী প্রতিবেদন তৈরি করে তার ভিত্তিতে শিক্ষণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আর বছর শেষে আরেকটি সামষ্টিক মূল্যায়ন হবে, যার মাধ্যমে শিক্ষার্থীর অর্জনের মাত্রা যাচাই করে বার্ষিক প্রতিবেদন দেওয়া হবে। শিক্ষণকালীন মূল্যায়ন সামষ্টিক মূল্যায়নের সঙ্গে সমন্বয় করে এটি করা হবে। নতুন শিক্ষাক্রম প্রণয়নের সঙ্গে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এম তারিক আহসান প্রথম আলোকে বলেন, এখন যেমন অর্ধবার্ষিকী পরীক্ষা হয় সেটা হবে না, তবে 6 মাস পর একটি সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা হবে। এটির নাম হতে পারে অর্ধবার্ষিকী মূল্যায়ন মেলা বা সপ্তাহ। এতে শিক্ষণকালীন যেসব যোগ্যতা অর্জন হয়েছে সেগুলোরই মূল্যায়ন হবে। এক্ষেত্রে বিষয়ভেদে প্রশ্নের ধরন হবে ভিন্ন রকমের। যেমন ডিজিটাল প্রযুক্তি বিষয়ে ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে বলা হতে পারে শিক্ষার্থীদের। এসব ক্ষেত্রে হাতে কলমের কাজ, অ্যাসাইনমেন্ট, উপস্থাপনা বা প্রেজেন্টেশন ইত্যাদির ভিত্তিতে মূল্যায়ন করা হবে। বিষয়টি আরেকটু স্পষ্ট করা যাক। ধরা যাক শিক্ষার্থীদের একটি গাড়ি বানাতে বলা হলো। তারা যদি সেটি বানাতে পারে তাহলে সেটি হবে প্রারম্ভিক স্তর। গাড়িটি যদি মোটামুটি চলতে পারে তাহলে সেটিকে বলা হবে অন্তর্বর্তী স্তর। এবং সেসব শিক্ষার্থীরা ভালোভাবে যদি চালাতে পারে তাহলে বলা হবে পারদর্শী। এটি নির্ভর করবে বিষয়ের ওপর, যেমন ইংরেজি পড়া, লেখা, শোনা এবং বলা, 4টি বিষয় শেখানো হবে। বর্তমানে মূলত পড়া ও লেখার উপর গুরুত্ব দেওয়া হয়, কিন্তু শোনা ও বলার বিষয়টি না শেখানোর কারণে শিক্ষার্থীরা যোগাযোগে পিছিয়ে থাকে। এটা কিন্তু একেবারে সত্য কথা। আমাদের স্কুল কলেজে কিন্তু এই স্পোকেন ব্যাপারটার প্রতি গুরুত্ব দেওয়া হয় না, যেভাবে এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে উঠবে। নতুন পদ্ধতিতে ক্লাসে উপস্থিতির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই বিষয়ে অধ্যাপক তারিক আহসানের যুক্তি হলো, নতুন শিক্ষাক্রমে শিক্ষণের যে উপায়গুলো আছে তাতে একজন শিক্ষার্থী ক্লাসে উপস্থিত থাকলে সে এমনিতেই এগিয়ে থাকবে। এই বিষয় নীতিমালায় বলা হয়েছে, কোনো শিক্ষার্থী যদি একটি নির্দিষ্ট পরিমাণ উপস্থিতির হার নিশ্চিত করতে পারে তাহলে তাকে এক স্তর থেকে আরেক স্তরে ওঠার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ এখানে তোমাদের অ্যাটেন্ডেন্স তাকে গুরুত্ব দেওয়া হবে। বিষয়ভেদে কী ধরনের পারদর্শিতা দেখালে শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবে তা নির্ধারণ করা থাকবে। এক্ষেত্রে এমনও হতে পারে একজন শিক্ষার্থী কোনো একটি নির্দিষ্ট পারদর্শিতার ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রায় থাকলেও তা উন্নয়নের পরিকল্পনা সাপেক্ষে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারে। নীতিমালার তথ্য বলছে, সামগ্রিক বিবেচনায় একজন শিক্ষার্থীর পরবর্তী শ্রেণীতে উত্তরণের ক্ষেত্রে 3 ধরনের সিদ্ধান্ত হতে পারে। এর মধ্যে একটি হলো শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, উত্তীর্ণ হয়নি, এবং শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে শর্ত সাপেক্ষে উত্তীর্ণ হয়েছে। যে বিষয়গুলোতে একজন শিক্ষার্থী পিছিয়ে আছে সেগুলোতে উন্নতির জন্য তার শিক্ষণ পরিকল্পনা থাকবে এবং শিক্ষকের সহায়তায় পরবর্তী শ্রেণীতে অধ্যয়নের পাশাপাশি ওই পরিকল্পনা বাস্তবায়ন করবে। উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট করা যায়, যেমন একজন শিক্ষার্থী যদি 3টির বেশি বিষয়ে পরবর্তী শ্রেণীতে ওঠার জন্য ন্যূনতম স্তরগুলো অর্জন করতে না পারে তবে তাকে বর্তমান শ্রেণীর কার্যক্রম আবার সম্পন্ন করার জন্য সুপারিশ করা হবে, অর্থাৎ আগের শ্রেণীতে রেখে দেওয়া যেতে পারে। তবে বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষাক্রম প্রণয়নের সঙ্গে যুক্ত একজন শিক্ষক। আর কোনো শিক্ষার্থী যদি একটি বা দুটি বিষয়ে ন্যূনতম স্তর অর্জন করতে না পারে তবে তার জন্য অতিরিক্ত শিখন অভিজ্ঞতার ব্যবস্থা করে, অর্থাৎ পুনরুদ্ধারের ব্যবস্থা করে শিখন ঘাটতি পূরণ করে পরবর্তী শ্রেণীতে ওঠার ব্যবস্থা করা হবে। এজন্য প্রয়োজনে বছর শেষে নির্ধারিত ছুটির সময়ও কাজে লাগানো যেতে পারে। এসব শিক্ষার্থী ঘাটতি পূরণে সক্ষম হয়েছে কিনা তা আবার ছোট একটি মূল্যায়নের মাধ্যমে যাচাই করা হবে। এর বাইরে নির্দিষ্ট শ্রেণীতে কোনো শিক্ষার্থী যদি নির্ধারিত কোনো যোগ্যতার শতভাগ অর্জন করতে না পারে সেক্ষেত্রে এই যোগ্যতা পরবর্তী শ্রেণীতে ওঠার জন্য অর্জনের সুযোগ রাখার কথা বলা হয়েছে। একই নিয়মে এসএসসির মতো পাবলিক পরীক্ষা হতে পারে। অবশ্য পাবলিক পরীক্ষার বিষয়গুলো এখনও চূড়ান্ত হয়নি। অ্যাপ ভিত্তিক রেকর্ড। নতুন নিয়মে শিক্ষণকালীন এবং সামষ্টিক মূল্যায়ন সমন্বয় করে একজন শিক্ষার্থীকে সার্বিকভাবে মূল্যায়ন করা হবে। মূল্যায়নের তথ্য অ্যাপ ভিত্তিক প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করা হবে। শিক্ষকেরা মুঠোফোনের মাধ্যমেই কাজটি করতে পারবেন, আর শিক্ষার্থী মূল্যায়নের সম্পূর্ণ প্রক্রিয়াটিকে পরিবীক্ষণ বা মনিটরিং প্রক্রিয়ায় আওতায় আনা হবে।
এক্ষেত্রে প্রধান শিক্ষক, একাডেমিক সুপারভাইজার, শিক্ষা কর্মকর্তা, শিক্ষা বোর্ড ও অধিদপ্তর ভূমিকা পালন করবে। এনসিটিবির কর্মকর্তারা আশা করছেন নতুন এ পদ্ধতি যথাযথ প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীর যোগ্যতার উত্তরোত্তর পরিবর্তন হবে, ফলে একজন শিক্ষার্থী নিজের জীবনমান গঠনে কাজে লাগাতে পারবে। অবশ্য এনসিটিবি আসার কথা বললেও শিক্ষাবিদদের কেউ কেউ মনে করেন বিদ্যমান শিক্ষকদের দক্ষ করতে না পারলে এ পদ্ধতিতে মূল্যায়ন খুবই কঠিন হবে। কারণ নানা আসার কথা বলে প্রায় ১.৫ দশক আগেও সৃজনশীল নাম দিয়ে কাঠামোবদ্ধ বা স্ট্রাকচারাল প্রশ্ন করা হলেও সরকারি হিসেবে এখনও প্রায় ৩৮% মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সৃজনশীল পদ্ধতিতে ঠিকমতো প্রশ্নও করতে পারেন না। চলতি এইচএসসি পরীক্ষায় একাধিক বোর্ডের পরীক্ষায় সৃজনশীল করা একাধিক প্রশ্ন নিয়ে বিতর্ক উঠেছে। তাই নতুন পদ্ধতি ঠিকমতো বাস্তবায়ন করা হলে সবার আগে শিক্ষকদের উপযুক্ত করতে হবে। তো তোমরা বুঝতে পারলে ২০২৩ সালে এই শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ পরিবর্তন হবে না, ২০২৭ সাল লেগে যেতে পারে তোমাদের সকল শ্রেণীর এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও। এই নীতিমালা তোমার কাছে কেমন লাগলো, তোমার জন্য ভালো হবে কি না, অথবা ফিউচারের জন্য কেমন হবে, তোমার যা মতবাদ কমেন্টে জানাও। ভিডিওটি লাইক দিয়ে তোমার বন্ধুকে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে না থাকলে সামনের আপডেটস পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।